বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে গতি অধ্যায় থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আসলে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকৃত হবা তোমরা। আর প্রথমেই আমরা নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর সম্পর্কে একটু জেনে আসি। নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুটা আসলে কি? যদি কোনো একটা বস্তুকে তুমি উপর থেকে বিনা বাধায় ছেড়ে দাও তাহলে এটা একটা পড়ন্ত বস্তু। যে কোনো একটি বস্তুকে তুমি যদি উপর থেকে বিনা বাধায় ছেড়ে দাও তাহলে এটা হবে তোমার জন্য একটা পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু হচ্ছে যদি কোনো বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে বস্তুটি হবে নিক্ষিপ্ত বস্তু। যে কোনো বস্তুকে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সেটা হবে নিক্ষিপ্ত বস্তু। তো আমরা নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো রয়েছে আমাদের সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। প্রথমেতেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে আমরা প্রথম যে সূত্রটা পাচ্ছি এটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আমরা সকলেই জানি যে আমরা সবাই জানি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান সবসময় হচ্ছে পজিটিভ এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান সবসময় হচ্ছে নেগেটিভ। যেহেতু জি এর মান পজিটিভ, পড়ন্ত বস্তুর সূত্রগুলো থেকে আমরা সবসময় পজিটিভ সূত্রগুলো লিখব। ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। আমরা যদি এদিকে তাকাই, ইউতে আমরা সবাই জানি ইউতে হচ্ছে আদিবেগ এবং এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভিতে হচ্ছে শেষ বেগ এবং এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এইচ হচ্ছে উচ্চতা এবং এটার একক হচ্ছে মিটার। আমরা যদি জের দিকে তাকাই, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা সবাই জানি এবং এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। টিতের সময় এবং এটার একক হচ্ছে সেকেন্ড। এই বিষয়গুলো আমরা সবাই জানি। আবার সূত্রগুলোর দিকে যদি লক্ষ্য করি আরেকবার, তাহলে আমরা এই পড়ন্ত বস্তুর সবগুলো সূত্রই আমরা পাচ্ছি পজিটিভ দিয়ে এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আমরা পাচ্ছি নেগেটিভ দিয়ে। যেখানে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। দ্যাট মিনস পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর মধ্যে সূত্রগুলোর মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে এটাই। এই সূত্রটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ হবে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ হবে। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সরাসরি অঙ্কে চলে যাব, কিংবা আমাদের জানা জরুরি বিষয়টা লক্ষ্য করতে হবে। আমাদের এই অধ্যায় থেকে কি কি জানতে হবে তার একটা নমুনা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কিলোমিটার পার আওয়ার যদি থাকে অঙ্কের মধ্যে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাইলে সেটাকে আমরা কি করব, 5/18 দ্বারা গুণ করব। কারণ ধরো আমাদের যদি এখানে থাকে 72 কিলোমিটার পার আওয়ার, তো এই কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে এটাকে করতে হবে 72 ইন্টু 5/18। তো এই 5/18 এর কথা আমার বলা আছে কারণ আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার এবং 3600 সেকেন্ডে হচ্ছে আমাদের 1 ঘন্টা। তো সেখান থেকে আমরা যদি দুইটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 5/18। তার মানে আমরা যদি কোনো কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে অঙ্কের মধ্যে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাইলে আমরা সেই সংখ্যাটিকে কি করব, 5/18 দ্বারা গুণ করে নিব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড পাবো। এরপরে যেটা আমাদের লক্ষ্য করতে হবে যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পার সেকেন্ড ইকুয়াল 1/100 মিটার পার সেকেন্ড। আর যে বিষয়গুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, এই বিষয়গুলোর মধ্যে এই তিনটা থেকে 5টা জরুরি। সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা সবসময় কি হবে, 0 হবে। কোনো বস্তুকে যদি তুমি উপরে থেকে নিচে ছেড়ে দাও, যে কোনো একটি বস্তু, এই বস্তুটাকেই যদি তুমি উপরে থেকে নিচে সরে দাও তাহলে এই বস্তুটি যখন উপরে ছিল এই জায়গায় বস্তুটি কিন্তু কোনো আদিবেগ ছিল না। যেহেতু বস্তুটির আদিবেগ নাই, সুতরাং এটার আদিবেগ হবে 0। তার মানে পড়ন্ত বস্তুর সকল ক্ষেত্রে আদিবেগ কি হবে, 0। আরো জানতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ। একটা বস্তুকে যদি উপরের দিকে আমি নিক্ষেপ করি, এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করে দিই তাহলে এই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এই বস্তুটির শেষ বেগ হবে 0। কিন্তু বস্তুটিকে যখন নিচে থেকে নিক্ষেপ করা হলো তখন এই বস্তুটির কিন্তু আমার আদিবেগ আছে, সুতরাং বস্তুটির আদিবেগ থাকলেও শেষ বেগটা হবে আমার 0। তার মানে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে আমার 0। এরপরে যেটা জানবো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে
পৃথিবীতে কিন্তু 9 পয়েন্ট, পৃথিবীতে এটা 9.8 এবং চাঁদে অভিকর্ষ ত্বরণ কিন্তু আবার আমাদের 1.63, কারণ পৃথিবী থেকে চাঁদে অভিকর্ষ ত্বরণ অনেক কম। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যেখানে 9.8, সেখানে চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1.63, মানে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এরপর আমাদের 3টা সূত্র জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো। তো এই সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা রয়েছে আমাদের, এই সূত্রটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এই সূত্রটা আমাদের সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতার সূত্রটা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? সর্বোচ্চ উচ্চতায় যদি আমরা সূত্রটা নির্ণয় করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে সূত্রটা, সেটা হবে h ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g। তো সর্বোচ্চ উচ্চতা কি জানলাম আমরা? যে h ইকুয়াল ইউ স্কয়ার ভাগ হচ্ছে 2g। নেক্সট যে সূত্রটা আমরা শিখবো, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের কথা বলবো, এইটাতে আমরা লিখবো জাস্ট টি ইকুয়াল ইউ ভাগ জি। কি লিখবো? আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল ইউ ভাগ জি। এবং বস্তুর বিচরণকালটা যদি আমরা বলি, বিচরণকাল হচ্ছে এইটাই, যদি কোনো একটা বস্তুকে আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি, সেই বস্তুটি উপরে যাওয়া এবং নিচে আসা, ভূমিতে ফিরে আসা, এই সময়কে আমরা কি বলবো? বিচরণকাল। আমি যদি আবার তোমাদের কথাটা আবার পুনরায় রিপিট করি, সেক্ষেত্রে তোমরা এইভাবে বলতে পারো যে কোনো একটা বস্তুকে যদি নিচে থেকে নিক্ষেপ করা হয়, সেই বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং ওই জায়গা থেকে ভূমিতে ফিরে আসতে যে সময় লাগবে, এটা হচ্ছে বস্তুর বিচরণকাল। তো আমরা এই বিচরণকালের সূত্রটা কিন্তু আমাদের খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে, যার কারণে আমরা বলবো যে বস্তুর বিচরণকাল ইকুয়াল টু ইউ ভাগ হচ্ছে জি। তো এখান থেকে আমাদের এই অধ্যায়ের বা এই টপিকের যে বেসিক বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। তোমাদের এখন সরাসরি নিয়ে যাব অঙ্কে। তোমরা কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারো। শুরুতে এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা আছে 5 কেজি ভরের বস্তুকে, একটা বস্তুর ভর যার ওজন হচ্ছে 5 কেজি, ভর হচ্ছে 5 কেজি। এই 5 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষের প্রভাবে মানে কার মান? জি এর মান। অভিকর্ষের প্রভাব মানেই হচ্ছে কিন্তু জি এর মান, কারণ এই অভিকর্ষের প্রভাবের কারণে কিন্তু প্রতিটা বস্তু পৃথিবীতে ফিরে আসে। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। 4 সেকেন্ড পরে এর বেগ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা যদি এই অঙ্কটা করার চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো, একটু ভালো বুঝতে পারবা তোমরা যে এখানে বস্তুটির আদিবেগ, শুরুতে বলো তো এটা কি বস্তু? এটা একটা পড়ন্ত বস্তু। যেহেতু এটা একটা পড়ন্ত বস্তু, এর আদিবেগ কি হবে? 0 মিটার পার সেকেন্ড। এবং এই বস্তুর একটা জির মান থাকবে, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডে স্কোয়ার। এরপরে আমাদের সময় দেওয়া আছে কত? 4 সেকেন্ড। তার মানে এখানে টির মান কত হবে? 4 সেকেন্ড। আর এই 4 সেকেন্ড পরেই বস্তুটার কি চাইছে? বেগ, শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখান থেকে দুইটা বিষয় বের করব, একটা হচ্ছে শেষ বেগ আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো প্রথমেই যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি বস্তুটির শেষ বেগ, আমরা যদি লিখি যে আমরা জানি ভি ইকুয়াল, বলতো কি হবে? ইউ প্লাস জিটি, কারণ এটা আমাদের পড়ন্ত বস্তু। আর তোমরা তো জানো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় কোন সূত্রটা ব্যবহার করতে হবে? পজিটিভ সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমরা যদি ভির মানটা বের করি, দেখো ইউ এর মানটা আমার কত দেওয়া আছে? 0 প্লাস জির মান হচ্ছে 9.8 এবং টির মান হচ্ছে কত? 4। তার মানে 4 দ্বারা যদি 9.8 কে আমরা গুণ করি, আমরা এই গুণটাও তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আমরা একটা ক্যালকুলেটর যদি এখান থেকে নিই, ক্যালকুলেটরে আমরা এই মানটা বের করব কিভাবে? যে ক্যালকুলেটরে আমরা করব, যেহেতু এটা 0, 9.8 ইন্টু 4, তো এখান থেকে আমরা পাচ্ছি 39.2। দ্যাট মিনস কত? 39.2।
যেহেতু বেগ, তাহলে আমরা কি লিখবো, মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটা 4 সেকেন্ড পরে বেগ হবে 39.2 মিটার পার সেকেন্ড। আমরা যদি এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের বস্তুটির সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। তার মানে অতিক্রান্ত দূরত্ব কত দূর পথ অতিক্রম করবে একটা বস্তুকে, 5 কেজি ভর একটি বস্তুকে যদি আমরা উপরে থেকে ছেড়ে দিই, 4 সেকেন্ড পরে এই বস্তুটি কত দূরে আসবে বা কত পথ অতিক্রম করবে, এটা যদি আমরা বের করি, আমরা লিখতে পারি যে আমরা জানি কি জানি বলতো, কি জানি, যেহেতু অতিক্রান্ত দূরত্ব এইচ এর মান বের করতে হবে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে তোমরা তো জানো ইউ এর মানটা আমরা কিন্তু আগেই পাইছি, ইউ এর মান হচ্ছে 0, 0 দিয়ে টিকে গুণ করলে 0 হবে, আমরা এটা লিখলাম না, হাফ ইন্টু জির মান হচ্ছে 9.8 এবং টির মান হচ্ছে 4 এর উপরে স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 9.8 ইন্টু 0 উপরে স্কোয়ার দিলে কত পাবো, 16। তো এটা যদি আমরা এখানে কাটাকাটি করি, 8 পাইলাম, 8 দিয়ে যদি 9.8 কে গুণ করি, তো আমরা এখান থেকে এই গুণটা করতে পারবো, যে খেয়াল করো 9.8 ইন্টু হচ্ছে 8, আমরা এখান থেকে পাচ্ছি 78 বা 78.4, আমরা পাচ্ছি 78.4 এত মিটার। তো প্রথম গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যায় চলে যাব। তোমরা একটু যদি খেয়াল করো এদিকে, সেখান থেকে আমরা 2 নম্বরটাতে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সমস্যা। এই সমস্যার মধ্যে আমরা যেটা দেখব সেটা হলো একটি বলকে, একটি বলকে বলছে, একটি বলকে 110 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তোমরাই বলো তো এটা কি হবে, এটা পড়ন্ত হবে নাকি নিক্ষিপ্ত হবে? অবশ্যই নিক্ষিপ্ত হবে। আর নিক্ষিপ্ত বস্তু হলে সেটার সূত্রগুলো কি হয়, ঋণাত্মক হবে। তোমরা তো এগুলো জানো বা শিখছো। তো এখান থেকে আমরা এই অঙ্কটা যদি করার চেষ্টা করি, তাহলে তোমরা খেয়াল করো কিভাবে করব, যে এখানে যেহেতু এটা একটা নিক্ষিপ্ত বস্তু, তার মানে এটার আদিবেগ রয়েছে। আদিবেগ কত, 110 মিটার পার সেকেন্ড। ওকে, যেহেতু নিক্ষেপ করছে, এটার জির মান রয়েছে, জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এখান থেকে টাইমটা দিয়ে দিছে ওরা, টাইম কত, 3 সেকেন্ড। টাইমটা হচ্ছে 3। এই 3 সেকেন্ড পরে বলের শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা নির্ণয় করতে বলছে। তো আমরা এই দুইটা নির্ণয় করব। আমরা যদি দুইটা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করতে পারি, খেয়াল করো। প্রথমত এটা তো আমরা জানলামই, তো এখান থেকে তোমরা খেয়াল করো, যেখান থেকে অতিক্রান্ত দূরত্ব যদি চাই, সেই অতিক্রান্ত দূরত্বটা আমরা করতে পারি। আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব 3 সেকেন্ড পরে। তো আবার লিখো যে আমরা জানি কি জানি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি জানি, আমরা শেষ বেগ চাইছি, এখানে ভির মান চাইছে, আর কিসের মান, এইচ এর মান চাইছে। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জানি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তো বলো তো কি হবে, বা ভি ইকুয়াল ইউ এর মান কত আমাদের 110 মাইনাস জির মান হচ্ছে 9.8 এবং টির মান হচ্ছে 3। তো এখান থেকে আমরা কি লিখব, 110 মাইনাস 9.8 ইন্টু 3, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, যে আমাদের 9.8 ইন্টু হচ্ছে 3, দ্যাট মিনস আমরা পাচ্ছি 29.4। আমরা কত পাচ্ছি, 29.4। তো 110 থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, সরি আমাদের ক্যালকুলেটরটা চলে গেছে, আমি যদি ক্যালকুলেটর আবার নিয়ে আসার চেষ্টা করি, সেখান থেকে জাস্ট কি পাবো, এখান থেকে আমরা আবার যদি কাজটা করি, 110 থেকে মাইনাস করতে হবে 29.4, জাস্ট আমরা পাচ্ছি 80.6। আমরা এখান থেকে লিখতে পারি 80.6
মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করছিলাম সেই বস্তুটির বেগ ছিল আমাদের 110 মিটার পার সেকেন্ড, এবং 3 সেকেন্ড পরেই কিন্তু বস্তুটির বেগ অনেক কমে আসছে। যেহেতু এক বস্তুটা যদি উপরের দিকে যেয়ে থাকে তাহলে বস্তুটির বেগ কমে আসবে, এবং বেগ কমতে কমতে 3 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ হয়েছিল কত? 80.6। কত পাইছিলাম? 80.6 পাইছিলাম। ওকে, তো আমরা এখান থেকে একটু চিন্তা করি যে যেহেতু আমাদের বেগটা পাইছিলাম 80.6 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এভাবে আমরা দিতে পারি 80.6 মিটার পার সেকেন্ড। এরপরে যেটা করব, অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব কি হবে তোমরা বলো তো? যে আবার লিখতে হবে, আমরা জানি কি জানি, এইচ ইকুয়াল, যেহেতু নিক্ষিপ্ত বস্তু মাইনাস সূত্রটা লিখবো আমরা নেগেটিভ, যে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা ইউ এর মানটা ব্যবহার করি। ইউ এর মানটা যেহেতু 110 ইন্টু হচ্ছে 3, টির মান হচ্ছে 3 মাইনাস হাফ ইন্টু জির মান হচ্ছে 9.8 ইন্টু টির মান হচ্ছে 3, তার উপরে হচ্ছে স্কোয়ার। তো 110 থেকে দিয়ে 3 কে গুণ করলে হবে 330 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 9। তো এখান থেকে আমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করব। যে আমার এখানে ছিল, যেমন আমরা এখানে লিখবো 330 মাইনাস এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, যে 9.8 ইন্টু 9 ইকুয়াল ডিভাইডেড হচ্ছে 2, 44.1। আমরা পাচ্ছি কত? 44.1। এখান থেকে 330 থেকে আবার 44.1 মাইনাস হচ্ছে 330, আমরা পাচ্ছি 285.9 এত মিটার। তো এখান থেকে আমরা এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম যে আমাদের একটি বলকে 110 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ড পরে বলের বেগ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা 3 সেকেন্ড পরে বলের বেগটা যেটা পাইছি 80.6 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে কিন্তু আমরা যে সূত্রটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের কোন সূত্র? আমাদের এই সূত্রটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এবং আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর সূত্রের মধ্যে সবসময় মাইনাসটাই ব্যবহার করতে হবে। এটার ক্ষেত্রে আমরা জানি এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জেড স্কোয়ার, এই সূত্রটা কিন্তু ব্যবহার করলাম। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাব। সেটা হচ্ছে একটি বস্তুকে 110 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা কিন্তু এখান থেকে কি জানি? আমরা এখান থেকে জানি এটা একটা, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা একটা নিক্ষিপ্ত বস্তু, এবং এই নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে। সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে এটা বের করতে বলছে, বস্তুর বিচরণকাল নির্ণয় করতে বলছে। তোমাদের এই সূত্রগুলো নিয়ে আমি আগে বলছিলাম যে আমাদের এখানে যে সূত্রগুলো রয়েছে, আমরা যদি জাস্ট এখানে দেখার চেষ্টা করি বস্তুর সর্বোচ্চ উচ্চতা থেকে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এই সূত্রগুলো এখন আমাদের ব্যবহার করতে হবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় যে সূত্রটা রয়েছিল সেটা হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ভাগ 2g, টি ইকুয়াল ইউ ভাগ জি, বস্তুর বিচরণকাল হচ্ছে টি ইকুয়াল পি ইউ ভাগ জি। এখান থেকে আমরা অঙ্কটা সমাধান করব। ওকে, তো প্রথমে যেটা লিখব যে এখানে আমার দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে বস্তুটির আদি বেগ কত? আমার 10 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর আমরা তো জানি অলওয়েজ যে এখানে জির মান রয়েছে। জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর যেহেতু সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, দ্যাট মিনস আমি যদি ক নম্বরের সমাধানটা এখান থেকে করার চেষ্টা করি, ক নম্বর সমাধান হলো তো সর্বোচ্চ উচ্চতার কি সূত্র আমরা জানি বলতো? এইচ সমান ইউ স্কোয়ার ভাগ হচ্ছে 2g। তোমাদের যে সূত্রটা আমি দেখাইছিলাম, সূত্রটা তোমরা দেখতে পারো, এই যে সর্বোচ্চ উচ্চতা ইকুয়াল কি? ইউ স্কোয়ার ভাগ 2g, এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করলাম। তো এখানে তোমরাই বলো তো, যেহেতু ইউ এর মান দেওয়া আছে আমার কত? 10, তার উপর স্কোয়ার ভাগ 2g মানে
2 গুণ 9.8, 2 ইন্টু 9.8। তো এখান থেকে দেখো তো 10-এর উপর স্কোয়ার দিলে কত হয় 100, এবং 9.8কে 2 দিয়ে গুণ করলে 19.6। আমরা যদি এখান থেকে এটা ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেটরটা আবার ব্যবহার করব। এই ক্যালকুলেটর থেকে যেটা জানবো 100 ভাগ 19.6, তাহলে 5.1। তাহলে এখান থেকে আমরা কি জানলাম 5.1। যেহেতু উচ্চতার কথা বলছে এত মিটার, তার মানে এই বস্তুটা কত মিটার পর্যন্ত উঠতে পারে উপরে, 5.1 মিটার পর্যন্ত উঠতে পারে। এরপর আমরা যে অঙ্কটা আবার করার চেষ্টা করব খ নম্বর সমাধান, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তোমরাই বলো তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, কোন সূত্রটা ব্যবহার করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল ইউ ভাগ জি। বলো তো ইউ এর মানটা কত 10 এবং জির মানটা কত 9.8। তো তোমরা বলো তো 10 ভাগ, তোমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করো 10 ভাগ 9.8 কি হবে 1.02 সেকেন্ড। তার মানে এই বস্তুটা সর্বোচ্চতায় উঠতে কত সময় লাগবে 1.02 সেকেন্ড। বুঝতে পারছো। এরপরে যেটা করতে হবে বস্তুর বিচরণকাল। তোমরাই বলো তো বস্তুর বিচরণকাল অর্থ আমরা কি জানছিলাম। বস্তুর বিচরণকাল সমান আমরা জানছিলাম যে আমাদের একটা বস্তু সর্বোচ্চ জায়গা এবং সর্বোচ্চ উচ্চতা এবং ওখান থেকে ভূমিতে যে ফিরে আসা, এই সময়টাকে আমরা কি বলবো বিচরণকাল। তো বিচরণকালের সূত্র থেকে আমরা কি জানছিলাম, তোমরা বলো তো কোন সূত্রটা এখানে ব্যবহার করতে হবে, যে বস্তুর বিচরণকাল ইকুয়াল বড় হাতের টি ইকুয়াল টু ইউ ভাগ জি। ওকে, টু ইউ ভাগ জি, এই সূত্রটা ব্যবহার করবো। তো এখানে আমরা লিখতে পারি যে গ নম্বর সমাধান দিতে পারি। গ নম্বর সমাধানে যে বস্তুর বিচরণকাল টি ইকুয়াল টু ইউ ভাগ হচ্ছে জি। তো এখান থেকে তোমরা বলো তো ইউ এর মান কত 10, জির মান কত 9.8। এখান থেকে তোমরাই বলো তো কত হবে 20 ভাগ 9.8। দেখো আমরা যদি আবার ক্যালকুলেশনটা করার চেষ্টা করি তাহলে আমরা করব 20 ভাগ হচ্ছে 9.8। ওকে, 2.04 কত পাইলাম আমরা 2.04 পাইলাম। ওকে, 2.04 সেকেন্ড। তার মানে এই বস্তুটির কি পেলাম আমরা, এই বস্তুটির বিচরণকাল সহ বিচরণকাল হচ্ছে 2.04 এবং এরপরে পাইলাম হচ্ছে বস্তুটির টি ইকুয়াল 1.02 সেকেন্ড, মানে উঠতে সময়, এবং সর্বোচ্চ উচ্চতায় যেতে আমরা কি পাইলাম, যে আমরা পাইলাম 5.1 মিটার। তার মানে এই বস্তুটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় যাবে কত 5.1 মিটার, উঠতে সময় লাগবে কত 1.02 সেকেন্ড, এবং এই বস্তুটির বিচরণকাল মানে এই বস্তুটি উপরে গিয়ে আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগবে এটা হচ্ছে বস্তুর বিচরণকাল, এবং এই বিচরণকালটা হচ্ছে 2.04 সেকেন্ড। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। যেহেতু তোমরা এটা বুঝতে পারছো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে যেটা দেখতে পাচ্ছি আমরা যে একটি বস্তুকে, পরবর্তী অঙ্কের মধ্যে কি আছে আমরা দেখি তো, একটি বস্তুকে কি করা হয়েছে, এখানে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তবে এটার আদিবেগ ছিল কত বলতো 196। একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা তা যাচাই করো। কত কিলোমিটার 2 কিলোমিটার। তাহলে বস্তুটির আদিবেগ রয়েছে, তোমরা লিখতে পারো আদিবেগ সমান 196 মিটার পার সেকেন্ড। এটা কি বস্তু বলো তো তোমরা, এটা নিক্ষিপ্ত নাকি পড়ন্ত বস্তু? এটা কিন্তু অবশ্যই একটা নিক্ষিপ্ত বস্তু। যেহেতু এটা একটা নিক্ষিপ্ত বস্তু এটার আদিবেগ রয়েছে 196 মিটার পার সেকেন্ড। তো নিক্ষেপ করার পর বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা, তো আমরা কি জানি, আমরা জানি যে 2 কিলোমিটার সমান 2000 মিটার, এটা তো আমাদের জানতেই হবে। 1 কিলোমিটার সমান যেহেতু 1000 মিটার। তো এদিক থেকে আমরা যদি খেয়াল করি জির মান তো আমাদের থাকবেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
তো আমাদের এখান থেকে বের করতে হবে এইচ এর মানটা, এইচ সমান কত, কারণ এই বস্তুটা আসলে কত দূর উঠবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, মানে আমরা সূত্রে কি জানছিলাম, সর্বোচ্চ উচ্চতা, আমরা জানছিলাম সর্বোচ্চ উচ্চতা, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল ইউ স্কোয়ার ভাগ হচ্ছে 2g। বলতো এই সূত্রটা আমরা জানছিলাম কিনা, তোমাদের যদি আবার একটু দেখানোর চেষ্টা করি, এই যে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল ইউ স্কোয়ার ভাগ 2g, এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করলাম এখান থেকে। এরপরে যেটা করতে হবে, তোমরাই বলো তো ইউ এর মান কত, 196 তার উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8। তোমরাই বলো তো কি হতে পারে, 196 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, 196 কে বর্গ করলে আমরা পাচ্ছি যে আমরা 196 ইন্টু 196, তাহলে আমরা পাচ্ছি 38,416, 38,416 পাচ্ছি আমরা। ওকে, তাই এখান থেকে আমরা পাইলাম 38,416, 38,416 ডিভাইডেড 9.8 ইন্টু 2 মানে 19.6। ওকে, তো এখান থেকে আমরা আবার কি জানবো বলো তো, এটাকে ভাগ করতে হবে 19.6 দ্বারা, ভাগ 38,416 ভাগ 19.6। ওকে, 19.6 তার মানে 960 মিটার। তাহলে আমি যে বস্তুটাকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে এই বস্তুটা কত দূর যেতে পারবে, আমি সর্বোচ্চ উচ্চতা কিন্তু বের করে ফেলছি। কোন সূত্রতে বের করলাম, আমরা কিন্তু জানি যে সর্বোচ্চ উচ্চতায়, আমরা কিন্তু জানি যে সর্বোচ্চ উচ্চতায় যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা ইকুয়াল আমরা কি দিতে পারি, এটা সমান দিতে পারি আমরা, যে তোমার দেখো আমরা এটা দিতে পারি এরকম, সর্বোচ্চ উচ্চতা ইকুয়াল এইচ ইকুয়াল কত, ইউ স্কোয়ার ভাগ 2g। তো এইখান থেকে ইউ এর মানটা আমরা ব্যবহার করছি, জি এর মানটা ব্যবহার করছি করে 1960 মিটার কিন্তু আমরা পাইছি অটোমেটিক্যালি। হ্যাঁ, আমরা কত পাইলাম, 1960 মিটার কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম এখান থেকে। এই যে 1960 মিটার পাইলাম, এই বস্তুটি 1960 মিটার উঠতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা। তো আমরা কি জানি, আমরা কি জানি বলো তো, আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। অতএব কয় কিলোমিটার, 2 কিলোমিটার, কত হলো 2000 মিটার। তুমি এখন বলো তো, আমার ওই বস্তুটি যাকে আমি উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এই বস্তুটি যেহেতু 1960 মিটার উঠতে পারছে, তো এটা তো 2 কিলোমিটার উঠতে পারবে না। তার মানে দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি উঠতে পারবে কিনা তা যাচাই করো। আমরা কিন্তু যাচাই করে ফেলছি। তুমি বলো তো এখন কি হবে, বস্তুটি কি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা। অতএব বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে না, উঠতে পারবে না। ওকে, বুঝছি সবাই, ক্লিয়ার? ওকে, এরপরে আমাদের আরো সমাধান আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এরপর সম্ভবত আরেকটা সমাধান আছে আমাদের, এটা করে শেষ করব। 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষিপ্ত বলকে ধরার জন্য, মানে আদিবেগটা ছিল কত, 20 মিটার পার সেকেন্ড। তুমি একটু খেয়াল করে দেখো তো, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষিপ্ত বলকে, তোমরাই বলো তো এটা কি হবে, নিক্ষিপ্ত নাকি পড়ন্ত? অবশ্যই এটা নিক্ষিপ্ত, কারণ এটা কিন্তু নিক্ষিপ্ত করা হয়েছে। ধরার জন্য বল হতে 30 মিটার দূরে থাকা নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল। নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কি? আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এপাশে চেষ্টা করি, একটা বলকে যদি এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই বলটি উপরের দিকে যাবে, তো এখান থেকে 30 মিটার দূরে, ধরো এটুকু জায়গা হচ্ছে তোমার 30 মিটার, এই 30 মিটার দূরে একটা পালক এখানে দাঁড়িয়ে আছে।
এই বালকটা বলটি যখন উপরের দিকে যাচ্ছে বা উপরের দিকে নিক্ষেপ করা হলো, তখন এই বলটিকে ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড সমবেগে কিন্তু দৌড় দিছে। তো প্রশ্নটা হচ্ছে নিশানের পক্ষে, এই ছেলেটার নাম হচ্ছে নিশান, নিশানের পক্ষে এই বলটা ধরা সম্ভব কিনা। এই বলটা তো এখান থেকে উপরের দিকে যাবে, যাওয়ার পরে আবার উপর থেকে নিচে ফিরে আসবে। এই ফিরে আসার সময়ের মধ্যে যদি এখানে উপস্থিত হতে পারে, তাহলে আমরা জানবো যে নিশান বলটি ধরতে পারবে। তাহলে আমরা এটা কি দিয়ে বের করতে পারি বলতো? তো আমাদের এটা বের করার জন্য কিন্তু আমাদের কি লাগতে পারে? সময় লাগতে পারে। যদি এই বলটির বিচরণকাল আমি বের করতে পারি, তার মানে আমি যদি এই বলটি উপরে যাওয়া এবং নিচে আসতে যে সময় লাগবে এই সময়টা বের করতে পারি, এবং এই নিশানের এই বলের কাছে পৌঁছানোর সময়টা বের করতে পারি, তাহলে দ্যাট মিনস আমি বলতে পারবো যে আসলে নিশান বলটি ধরতে পারবে কিনা। উদাহরণস্বরূপ, যদি এই বলটি মাটিতে পড়ার আগেই নিশান এখানে আসে পৌঁছে, তাহলে বলটি ধরতে পারবে। আর যদি নিশান তারপরে আসে এখানে, তাহলে কিন্তু নিশান বলটি ধরতে পারবে না। আসলে এটা আমাদের জ্যামিতিক যুক্তি দিতে হবে, গাণিতিক। তো এখন এখান থেকে ট্রাই করি যে আসলে আমাদের কি করা উচিত। এখানে কি লিখবো? যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমাদের আদিবেগ রয়েছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাদের আরেকটা বিষয় আছে, জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে আর কি জানবো আমরা? এস এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 30 মিটার, দেওয়া আছে সমবেগ, ভির মান কত? 6 মিটার পার সেকেন্ড। তো সমবেগের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তো সমবেগের ক্ষেত্রে আমরা জানি, সমবেগের ক্ষেত্রে সূত্রটা তোমরা জানো না। সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি। ওকে, তো এস এর মানটা আমাদের কত? 30 ইকুয়াল ভির মান কত পাচ্ছি আমরা? 6, তার সাথে টি। তো এখান থেকে আমরা টির মানটা যদি বের করি, তার মানে 30 ডিভাইডেড 6 ইকুয়াল হচ্ছে টি। তো আমরা এখান থেকে কি পাইলাম? টির মান কত পাইছি? 5 সেকেন্ড। তাহলে নিশান এই বলের কাছে পৌঁছতে কত সময় লাগবে? 5 সেকেন্ড। ওকে, তো এই বলটির বিচরণ কালটা যদি আমরা এখন বের করতে পারি, তাহলে আমরা কি জানবো যে আসলে বলটি ধরতে পারবে কিনা। তো বলের বিচরণকাল, বলের বিচরণকাল লিখতে পারি আমরা। ওকে, বলের বিচরণকাল। তুমি বলো তো বিচরণকালের সূত্রটা তোমরা কি জানো? বিচরণকালের সূত্র হচ্ছে তোমাদের টি ইকুয়াল টু ইউ ভাগ হচ্ছে জি। তো এখান থেকে তুমি বলো তো ইউ এর মানটা আমাদের কত? 20 ডিভাইডেড জি মান হচ্ছে 9.8। তুমি বলো তো কত হবে? আমরা যদি দ্বারা গুণ করি 40 ডিভাইডেড 9.8 বা 40 ডিভাইডেড 9.8। তো দেখো তো 40 ডিভাইডেড 9.8। ওকে, তো আমরা কি জানলাম এখান থেকে? 4.08 এত সেকেন্ড। এখন তুমি বলো তো বলটি উপরে গিয়ে আবার নিচে পৌঁছতে সময় লাগবে, বলের কত সময় লাগবে বলো তো? খেয়াল করো, বলটি উপরে গিয়ে নিচে আসতে সময় লাগবে আমার কত সময় লাগবে? তুমি এখন চিন্তা করো। 44.08 সেকেন্ড। এবং এই বলটি মাটিতে, এই যে নিশান, ওই বলটিকে ধরতে সময় লাগবে কত? 5 সেকেন্ড। তো তুমি এখন চিন্তা করো তো, নিশানের এখানে আসতে 5 সেকেন্ড সময় লাগবে, এবং এই বলটি উপরে গিয়ে এবং নিচে পৌঁছতে সময় লাগবে কত? 4 সেকেন্ড। তাহলে তুমি এখন বলো তো বলটিকে ধরতে পারবে না। অতএব নিশানের পক্ষে, বলটি ধরা সম্ভব নয়, বলটি ধরা সম্ভব না। বুঝতে পারছো? তার মানে এই ধরনের যদি ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে, তোমরা কিন্তু খুব দ্রুত এগুলো সমাধান করতে পারবা। সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে সৃজনশীল কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলোতেও কিন্তু আমরা খুব ভালোভাবে এগুলো সলভ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।